সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে এক বিশেষ টক শো আয়োজনে। এই আয়োজনের মূল বিষয় হলো বিশ্ব মানবাধিকার দিবস। আজ 10ই ডিসেম্বর। এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের যে মানবাধিকার আছে সেটা সকল ব্যক্তিদের জন্য প্রযোজ্য, বাংলাদেশের এবং সকল বিশ্বের। 1948 সালে জাতিসংঘ সকল মানুষের জন্য মানবাধিকারের জন্য কনভেনশন অ্যাডপ্ট করে। সেই অ্যাডপশনের আলোকে সারা বিশ্বে আজ 10ই ডিসেম্বর প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল ব্যক্তিদের মানবাধিকার নিয়ে চর্চা হয়, কাজ করা হয়। তো আজকে আমাদের যে আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মানবাধিকার। আমরা আজকে আলোচনা করব আজকের এই বিশেষ দিনে, বিশেষ করে মানবাধিকার দিবসে প্রতিবন্ধী ব্যক্তিদের যে মানবাধিকার সেটা একই সাথে একই সূত্রে গাঁথা, সেই নিয়ে বিচার এবং বিশ্লেষণ করব আজকের এই বিশেষ আয়োজনে। আমাদের সাথে সম্মানিত 3 জন অতিথি রয়েছেন। প্রথমেই পরিচিত হয়ে নেই আমাদের সম্মানিত অতিথিদের সাথে। প্রথমেই আমাদের সাথে রয়েছেন মাননীয় কান্ট্রি ডিরেক্টর সাইট সার্ভিস বাংলাদেশের জনাব অমৃতা রেজিনা রোজারিও, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও রয়েছেন নাসিমা বেগম, সভাপতি প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ, এবং একই সাথে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মোশাররফ হোসেন। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। তো প্রথমেই আমি জানতে চাই মোহাম্মদ মোশাররফ হোসেন আপনার কাছে, যে প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার আজকের যে দিবসটি আমরা পালন করছি এর তাৎপর্য বিশ্লেষণ করা, বিশেষ করে আমরা যখন বলি মানবাধিকার এখানে সকল ব্যক্তিদের কথাই বোঝায়, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারও যে মানবাধিকার সেই বিষয়ে আপনার মতামত আমরা একটু জানতে চাই। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র হয়েছে আজ থেকে অনেক বছর আগে, গত 1948 সালের 10ই ডিসেম্বর। এটাকে মানবাধিকার দিবস হিসাবে পালিত হয়ে আসছে বহু বছর যাবৎ। কিন্তু এই মানবাধিকার ঘোষণার মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত কোনো বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ নাই। মানবাধিকার হিসাবে সকল নাগরিকের যে অধিকার, সারা বিশ্বব্যাপী সকল রাষ্ট্র যে অধিকারগুলোকে মানবাধিকার হিসাবে গণ্য করবে এবং সম্মান করবে, মানুষের এই অধিকারটাকে সমুন্নত করবে, এই জন্যই প্রতি বছর এই মানবাধিকার দিবসটা 10ই ডিসেম্বর পালিত হয়ে আসছে। আমাদের দেশেও সেটা সেভাবে পালিত হয়। এখন প্রতিবন্ধী ব্যক্তিদের একজন দেশের নাগরিক হিসাবে মানবাধিকার ঘোষণার মধ্যে তাদের আলাদাভাবে উল্লেখ না করলেও প্রতিবন্ধী ব্যক্তিরাও কিন্তু এই মানবাধিকার ঘোষণার সুফল পাওয়ার অধিকারী। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে 1948 সাল থেকে 2005 সাল পর্যন্ত দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে এই অধিকারের অংশীদার হিসাবে বা মানবাধিকার ঘোষণাপত্রের অংশীদার হিসাবে কখনোই স্বীকার করা হয়নি। সুনির্দিষ্টভাবে তাদের নাম বা তাদের অধিকারকে সেভাবে অ্যাড্রেস করা হয়নি। ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বলতে আমরা যেটা বুঝি সেটা 2006 সালের আগে সুনির্দিষ্টভাবে বোঝার বা স্বীকৃতি পাওয়ার কোনো সুযোগ ছিল না। সেজন্যই যারা প্রতিবন্ধী নেতৃবৃন্দ, বিশ্বব্যাপী যারা প্রতিবন্ধীদের অধিকার নিয়ে আন্দোলন করেন, 2000 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এই বিষয়ে তারা দাবি উত্থাপন করে যে যেহেতু আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা, সিভিল রাইটস কনভেনশন, তারপরে নারীদের যে কনভেনশন হয়েছে, এই সকল কনভেনশনে প্রতিবন্ধী ব্যক্তি বা প্রতিবন্ধী নারীদের জন্য আলাদাভাবে কোনো সুনির্দিষ্ট বিধান না থাকায় তাদেরকে এই অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধী নাগরিকদেরকে উপেক্ষা করা হচ্ছে। সেই জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে বিস্তারিত আলোচনার পরে দেখা গেল যে না, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এই সাধারণ যে সকল জাতিসংঘের সনদ এগুলোর মাধ্যমে বাস্তবায়ন করা বা স্বীকার করে নেওয়া সম্ভব হবে না। সেই জন্যই আলাদাভাবে এই প্রতিবন্ধী সনদ নামে একটি নতুন সনদ প্রণয়নের জন্য উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগের ফল হিসাবেই একটা সাব কমিটি গঠন করা হয় যারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি সুনির্দিষ্ট অধিকার সনদ প্রণয়নের পদক্ষেপ হাতে নেয় এবং এটা বাস্তবায়ন হতে গিয়ে অনেক ব্যক্তিরাই জড়িত ছিলেন। বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের যারা প্রতিবন্ধীদের নিয়ে নেতৃত্ব দেন তারাও কিন্তু এই সনদ প্রণয়ন প্রক্রিয়ায় অংশীভূত ছিলেন। পরবর্তীতে 2006 সালে যখন নতুনভাবে জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ 2006 প্রণয়ন করলেন, তখন এই সনদে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে সুনির্দিষ্ট বিধান
প্রণীত হয়। জি, আমরা আসবো আপনার কাছে জি, মোশাররফ ভাই, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। আপনি যেটা চমৎকারভাবে বলেছেন যে আমাদের যে মানবাধিকারের যেই কনভেনশন রয়েছে জাতিসংঘের, তো সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আলাদা করে বিশ্লেষণ করা হয়নি এবং বৈশ্বিকভাবেও এই প্রেক্ষাপটটা অনেক পরে এসেছে, যেটা আপনি ইউএনসিআরপিডি আমরা জানি 2006 সালে। তো আমি আসতে চাই এই বিষয়ে, আমি আবার আপনার কাছে আসবো। অমৃতা রেজিনা রোজারিও, আপনার কাছে আসতে চাই। ইউএনসিআরপিডি নিয়ে অনেক কথা হয়, প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সনদ নিয়ে। আসলে এটা কি বোঝায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের ক্ষেত্রে কোন জায়গাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এবং এর মূলনীতিগুলো সম্পর্কে যদি আমাদের একটু বলেন। ধন্যবাদ। ইউএনসিআরপিডির পূর্ণ অর্থ হলো ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অফ পারসন উইথ ডিসেবিলিটিস, যেটা বাংলায় জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ 2006, যেটি প্রণীত হয়েছে 2006 সালে এবং বাংলাদেশ সেখানে অনুস্বাক্ষর করেছে এবং পরবর্তী সময় 2008 সালে এটা কার্যকর হয়েছে, সেখানেও বাংলাদেশ অনুস্বাক্ষর করেছে। এটি হলো একটি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ, যেটি প্রথমবারের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের বিষয়টিকে নিশ্চিত করেছে এবং অধিকারের দলিল হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে দুইটি বিষয়ে দুই ভাগে বিভক্ত এই অধিকার সনদটি। সেটা হলো যে প্রথমটি হলো যে মূলনীতি, যেটা অধিকার সনদ, এবং দ্বিতীয়টি হলো যে ঐচ্ছিক প্রটোকল। এই দুই ভাগে বিভক্ত। বাংলাদেশ যখন এটা স্বাক্ষর করেছে, তার মানে এটার সাথে যে সমস্ত ধারাগুলো রয়েছে, যা করণীয় রয়েছে, বাংলাদেশ এটা প্রতিপালন করতে বাধ্য। মূলনীতির মধ্যে যেই প্রিন্সিপালগুলো রয়েছে, সেগুলো 8টি প্রিন্সিপাল রয়েছে, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের চিরন্তন যে মর্যাদা, ব্যক্তির স্বাধীনতা, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং ব্যক্তির স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদান করা। দ্বিতীয়ত, প্রতিবন্ধী ব্যক্তিরা বৈষম্যহীনতা। একটা বিষয় জানতে চাই যে আসলে ইউএনসিপিতে যখন অনেক কথা হয়, অধিকারের কথা হয়, আসলে কোন অধিকারগুলো আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করা হয়েছে? সেখানে হলো যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক অন্তর্ভুক্তির বিষয়গুলোর কথাই জোরালোভাবে বলা হয়েছে। এবং একটা বড় প্রিন্সিপাল আমরা জানি যে এখানে কোনো বৈষম্য করা যাবে না। হ্যাঁ, বৈষম্যহীনতা এবং সকলের জন্য সমান অধিকার এবং সকল সুযোগ সুবিধায় সমান অধিকার থাকবে, এই বিষয়গুলোর উপর জোর দেওয়া আছে। আমরা একটা বিষয় জানি যে যখন বাংলাদেশ এটা অনুস্বাক্ষর করে এই ইউএন কনভেনশন, তারপরে বাংলাদেশ সরকার কি কি পদক্ষেপ নিয়েছে? বাংলাদেশ সরকার প্রথমে যে পদক্ষেপটি নিয়েছে সেটি হলো যে এর আলোকে একটি আইন তৈরি করেছে, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কিত আইন 2013, এবং তার ধারাবাহিকতা এবার একটা অ্যাকশন প্ল্যানও করেছে, কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান, প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় কর্মপরিকল্পনা। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে আমি একটু যেতে চাই জনাব নাসিমা বেগম। অমৃতাদি যেটা বলছিলেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের যে অধিকার সুরক্ষার সনদ আইন বাংলাদেশ সরকার করেছে ইউএনসিআরপিডির আলোকে, এবং একই সাথে মোশাররফ ভাই যেটা বললেন যে মানবাধিকারের দৃষ্টিকোণ বিবেচনা করলে আমরা যদি দেখি ইউএন কনভেনশন, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি অনেক ক্ষেত্রে বাদ পড়ে গেছে। আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের এই আইন থাকা সত্ত্বেও কোথায় আপনারা কতটুকু আইন পেয়েছেন, কোথায় চ্যালেঞ্জগুলো রয়েছে, কতটুকু অগ্রগতি হয়েছে, সেই জায়গাগুলো যদি একটু বলেন আমাদেরকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। যেমনটি দিদি বলছিলেন, মোশাররফ ভাই বলছিলেন, আমি সেই জায়গা থেকে যদি কথা বলি, প্রথমে আসলে আমি সরকারকেও ধন্যবাদ জানাবো। কারণটা হচ্ছে যে আমাদের দেশে ইউএনসিআরপিডি যেটা, তার আলোকেই আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের 2001 সালে প্রতিবন্ধী কল্যাণ আইনটা হয় এবং তারই আলোকে আবার এইটাকে আমরা রেটিফাই করার জন্য আবার সরকারকে বলা হয়, যেহেতু প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের জায়গাটাতে বলা হয় নাই, কল্যাণ বলা হয়েছিল। তো তখন আমরা আসলে সরকারকে আবারও বলা হয়েছিল যে এটাকে কোনোভাবেই রিভিউ করা যায় না। তারই আলোকে আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন 2013 সালে যেটি পাশ হয় এবং আমাদের সরকার কিন্তু আসলে অঙ্গীকারবদ্ধ এই আইনটা বাস্তবায়নের জন্য, এবং এই আইনের আলোকে কিন্তু বিধিমালাও তৈরি হয় এবং অ্যাকশন প্ল্যানও আছে, কিন্তু বাস্তবায়নের জায়গাটাতে আসলে এখনো সরকারিভাবে পদক্ষেপটা একেবারেই খুবই সীমিত। এই পর্যায়ে আমি একটু মোশাররফ হোসেন আপনার কাছে আসতে চাই। যেই বিষয়টি একটা তাৎপর্য আপনি বলেছেন যে আইনের প্রেক্ষাপটে, আপনি একজন আইনজীবী, তো এই যে আইন বাস্তবায়নে যে এত আমাদের জটিলতা রয়েছে, বাস্তবায়ন হচ্ছে না, আইনের দৃষ্টিকোণ থেকে যদি বলি এটা কেন হচ্ছে না? একটা হলো যে আমরা জানি অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ইন্টারভেনশনের দরকার হয়, সরকারের যে আমলাতন্ত্র আছে তাদের একটা অ্যাক্টিভ রোল প্লে করতে হয়, তারপরে অন্যান্য যারা সংস্থাগুলো আছে, বিশেষ করে জুডিশিয়ারি ওখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো সেই বিষয়ে
আপনি যদি একটু আলোকপাত করেন কেন আসলে আইনটি বাস্তবায়ন এত বাধাগ্রস্ত হচ্ছে? প্রায় তো 12 বছর হয়ে গেল এই আইনের, কিন্তু এই 12 বছরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা, বিধিমালা এবং পরিকল্পনা সবই আছে, কিন্তু সমস্যা হলো যে এগুলো বাস্তবায়নের জন্য যে দায়িত্বশীল কর্তৃপক্ষ তারা কিন্তু ঠিকভাবে যে বাজেট প্রণয়ন করা এবং অ্যাকশন প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে উদ্যোগটা দরকার সেই উদ্যোগ নেওয়ার মতো অবস্থায় নেই। কেন নেই এই প্রশ্ন যদি আসে, বলতে হবে এটাই যে আসলে ওই আইনের মধ্যে কতগুলো কমিটি গঠন করার কথা আছে। সেটা একটা তো জাতীয় পর্যায়ে হবে, নির্বাহী কমিটি হবে, জেলা কমিটি হবে, উপজেলা ও শহর কমিটি হবে, কিন্তু এই কমিটিগুলো আসলে অ্যাক্টিভেট নাই। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে এই অ্যাক্টিভেট না থাকার মূলে যে তত্ত্বাবধান দরকার, অর্থাৎ প্রশাসনিক কর্তৃপক্ষ যিনি প্রত্যেকটা জেলায় থাকেন, জেলা প্রশাসক, তার উপরে মূল দায়িত্বটা ন্যস্ত আছে। আরেকজন হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক। এই দুইজন মিলেই কমিটির মূল কর্ণধার জেলা পর্যায়ে। তো এই দুইজন ব্যক্তি, একজন হচ্ছে সমাজসেবার লোক, কিন্তু আমাদের যে মূল কমিটির যিনি সদস্য সচিব, অর্থাৎ এই আইনটা বাস্তবায়নের মূল দায়িত্বটা যার হাতে রক্ষিত, সেই সদস্য সচিব হচ্ছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। এই দুইয়ের মধ্যে একটা সমন্বয়ের অভাব আছে, কারণ একটা হলো ফাউন্ডেশন আর একটা হলো সমাজসেবা অধিদপ্তর। এদের মধ্যে একটা ডিফারেন্স থাকার কারণে, কর্তৃত্বের অভাব থাকার কারণে জেলা পর্যায়ে যে নেটওয়ার্কটা সেটা ঠিকমতো কাজ করে না। আর মূল যে ঘটনাটা সেটা হলো বাজেট না থাকলে তো একটা কাজ সুষ্ঠুভাবে কার্যকরী করা, বাস্তবায়ন করা এটা অসম্ভব হয়ে যায়। প্রতিবন্ধী ব্যক্তিদের দায়িত্বটা এক্সক্লুসিভলি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত থাকায় অন্য যে সকল মন্ত্রণালয় সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়ন করেন, কেউই কিন্তু প্রতিবন্ধীদের দায়িত্ব নিতে চায় না বা নিতে পারে না। সামান্য একটা ঘাটতি আছে। এই ঘাটতির কারণে কিন্তু আমাদের বার্ষিক যে পরিকল্পনা নেওয়া সত্ত্বেও সেই পরিকল্পনা কার্যকরী বাস্তবায়ন হচ্ছে না। যে অনেক ধন্যবাদ মোশাররফ হোসেন। এই বিষয়টি আমরা আবারও বিস্তারিত আলোচনা করব কেন এটা বাস্তবায়ন হয় না। অমৃতা নেজেরান রোজারিও, যে প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক চ্যালেঞ্জের কথা, সমন্বয়ের কথাগুলো এখানে আলোচনায় উঠে এসেছে। তো সাইট সেভার্স একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিয়ে কাজ করেন। তো আপনারা কি ধরনের কাজ করছেন এবং যে চ্যালেঞ্জগুলো বাংলাদেশে যেটা একটু উপস্থাপিত হলো, সেই জায়গায় যদি একটু বলেন যে আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের কোথায় আসলে কাজ করা প্রয়োজন বাংলাদেশে? ওকে, সাইট সেভার্স একটি আন্তর্জাতিক সংস্থা যারা নিরাময়যোগ্য অন্ধত্ব নিয়ে কাজ করে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সমুন্নত রাখার জন্য কাজ করে যাচ্ছে। আমরা মূলত ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ আই হেলথ এবং ইকোনমিক এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করি, এবং একটি বিশেষ কাজ আমরা করছি, সেটা হলো সারা দেশব্যাপী একটি অভিযান পরিচালনা করছি, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের যে আইনটি রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশে, সেই আইনটির জন্য যথাযথ বাস্তবায়ন হয় সেই মর্মে আমরা একটা অভিযান পরিচালনা করছি। আমরা আমাদের মূল কাজের যে জায়গাটা সেখানে হলো আমরা একীভূত সমাজ বিনির্মাণের জন্য ফোকাস করে কাজ করছি, এবং একীভূত বলতে একটা ইনক্লুসিভ সোসাইটি গড়ার জন্য যেই জায়গায় ক্ষেত্রে অবদান রাখা দরকার, কাজ করা দরকার, সেখানে আমরা কাজ করছি। একীভূত সমাজের যে প্রিন্সিপালগুলো রয়েছে সেখানে ফোকাস করে আমরা কাজ করছি। যেমন একটা সচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরি একটা বিষয়, সেজন্য ওয়াইডার অ্যাওয়ারনেস তৈরি করার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কিত সেখানে আমরা কাজ করছি। আমরা জানি যে প্রতিবন্ধী ব্যক্তিরা হলো মানব বৈচিত্র্যের একটি অংশ। সেই জায়গা থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের যে নিড রয়েছে, তার অ্যাক্সেসিবিলিটি নিড, তার এমপ্লয়মেন্ট নিড এবং তার ডিভাইসের যে নিড, সেই জায়গাগুলোকে বিবেচনায় রেখে আমরা মানব বৈচিত্র্যের অংশটাকে আমরা অ্যাড্রেস করছি। এখন যদি আমরা উন্নয়ন করতে চাই, তাহলে এই ইনক্লুসিভ সোসাইটি গড়ে তোলার জন্য যেই জায়গাটায় ফোকাস করা দরকার, সেটা হলো প্রথমত হলো যে এই প্রিন্সিপালগুলোকে প্রতিপালন করা দরকার। দ্বিতীয়ত হলো যে ওপিডিদেরকে এঙ্গেজ করা দরকার, তাদের ফরমেশনের সাপোর্ট দেওয়া দরকার, তাদের ক্যাপাসিটি নিডগুলোকে আইডেন্টিফাই করে সেখানে গ্যাপ ফিল আপ করা দরকার, এবং সকল ক্ষেত্রে ওপিডিদেরকে সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা করা দরকার। অনেক ধন্যবাদ। চমৎকারভাবে আসলে যেই জায়গাগুলোতে কাজ করা প্রয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, আমরা সেই জায়গাগুলো আপনার কাছ থেকে জানতে পেরেছি। এ পর্যায়ে আমি নাসিমা বেগম আপনার কাছে জানতে চাই, বিশেষ করে আপনার যে জার্নি, যাতে করে আপনার জার্নি আমাদেরকে অনুপ্রাণিত করে। হয়তো আমরা জানি, কিন্তু বাংলাদেশে অনেক মানুষই জানে না যে আপনার পরিবার থেকে আপনি আসলে কিভাবে সহায়তা পেয়েছেন
বা পাননি, কিভাবে আপনি নিজের জীবন যুদ্ধে প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু নিজের জন্য যুদ্ধ করেননি, আপনি কমিউনিটির জন্য আরও 8-10 জন হাজার প্রতিবন্ধী নারীদের জন্য, ব্যক্তিদের জন্য আপনি যুদ্ধ করেছেন। এবং আমরা যতটুকু জানি আপনি একজন ইউনিয়ন কাউন্সিল, একজন মেম্বারও। তো সেই জার্নিটা যদি আমাদের একটু বলেন, আসলে কোন বাধাগুলো ছিল পরিবার, সমাজ, এবং আপনি কিভাবে সেগুলোকে অতিক্রম করেছেন? ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আসলে যে মেসেজটা দিব সেটা হচ্ছে যে একজন পরিবারে যদি বাবা মা জানতে পারে যে তার পরিবারে প্রতিবন্ধী বাচ্চা আছে, তাহলে সেখান থেকে বৈষম্যটা শুরু হয় এবং অপ্রতিবন্ধী ভাই বোনদেরকে যেভাবে দেখা হয় সেভাবে আসলে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে দেখা হয় না। তো নানান কারণে আসলে আমি পরিবার থেকে শুরু থেকেই বৈষম্যের শিকার হই। যেমন আমার বাবা কখনো চায় নাই যে আমি বাইরে বের হই, এবং তিনি কখনো চায় নাই যে আমি এডুকেশনের সাথে যুক্ত হই বা আমার পড়াশোনাটা করার দরকার আছে। তো এডিডি ইন্টারন্যাশনাল নামে একটা অর্গানাইজেশন আছে, আপনারা সবাই চিনেন, ডোনার অর্গানাইজেশন। ওনারা যখন 2005 সালে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে রংপুরে কাজ শুরু করেন, তখন আমাকে বাড়ি থেকে খুঁজে বের করার পরে সেলফ হেল্প গ্রুপের আমি প্রথমে সদস্য হই। সেখান থেকে আমার জার্নিটা শুরু, এবং ওখান থেকে আমার বিভিন্ন ট্রেনিং নেওয়া, তারপরে হচ্ছে যে বিভিন্নভাবে অংশগ্রহণ করা, তারপরে হচ্ছে যে নতুন করে আবার আমি স্কুলে ভর্তি হই। সেখান থেকে আসলে আমার পড়াশোনাটা আবার শুরু হয়, এবং প্রতিবন্ধী নারীদের নিয়ে জাতীয় পরিষদে কাজ করি আমি 2012 সাল থেকে। প্রথমে আসলে আমি এলাকায় একটা জেলা ফেডারেশনের নেতৃত্ব দিই, সেখান থেকে আসলে জাতীয় পর্যায়ে আসি। জাতীয় পর্যায়ে আসার পরে তারপর তো সোসাইটিতে আমি নানান কথা শুনি যে একজন প্রতিবন্ধী মানে আমরা তো এখন বলি প্রতিবন্ধী মানুষ, তখন বলতো যে নেংড়ি মানুষকে দিয়ে কি কাজ হবে, ওকে দিয়ে আসলে কোনো কিছু করা সম্ভব না। এটা প্রতিনিয়ত এই কথাটা শুনছি। ইভেন কোথাও আসলে বাইরে কোথাও আসলে আমাকে মুভ করতে চাইতো না, বা এটা আসলে পরিবার মনে করতো যে একজন প্রতিবন্ধী ব্যক্তি এই পরিবারে আছে, নামটা বললে হয়তো তার সম্মান নষ্ট হবে। এই জায়গাটাতে আসলে সবসময় কাজ করতো আমার পরিবারের মধ্যে। সেখান থেকে 2012 সালে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদে নির্বাচিত হই। তো কাজ করতে যায় আমার কাছে মনে হলো যে প্রতিবন্ধী নারীদের এবং প্রতিবন্ধী নারী পুরুষ উভয়দের মধ্যে কাজ করার পরেও অপ্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করা দরকার, কারণ এই মানুষগুলোর আসলে মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনটা খুবই জরুরি। কারণটা হচ্ছে যে তারা মনে করে যে সমাজে যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে তারা আসলে কিছুই পারে না। যেমন আমরা 2013 সালে যে আইনটার কথা যদি আমরা বলি, সেখানে 12 ধরনের প্রতিবন্ধী ব্যক্তির কথা বলা আছে। তো এই যে 12 ধরনের প্রতিবন্ধী ব্যক্তির প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তাদেরকে কানা, খোড়া, ন্যাংরা এই সমস্ত ভাবেই তাদেরকে বলা হয়। তো এইটা আসলে পরিবর্তনের জন্য আমার কাছে মনে হয়েছে যে একটা ইউনিয়ন পরিষদে নির্বাচিত হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে কাজ করে আসলে মানুষকে দেখানো দরকার যে আসলে প্রতিবন্ধী মানুষেরাও নির্বাচিত হইলে প্রতিবন্ধী মানুষের পাশাপাশি অপ্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করতে পারে। এবং আমার কাছে গর্বের বিষয় হচ্ছে যে যে পরিবার আমাকে একটা সময় সাপোর্ট দিত না, সেই পরিবার আসলে আমাকে ভোটের নির্বাচনের সময় একদম পূর্ণাঙ্গভাবে আমাকে সহযোগিতা করে, এবং আমি ভোটারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে ব্যাপক ভোটে তারা নির্বাচিত করে, প্রায় 3000-4000 ভোটে এরকম আমাকে নির্বাচিত করে। তো আমার কাছে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে ইউনিয়ন পরিষদটা হচ্ছে যে 13 জন টোটাল। আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আমি এটা অন্তত বলতে পারি যে মানুষগুলোকে কিছুটা হলেও পরিবর্তন করতে পারছি। এটা আমার ভালো লাগার জায়গা। না, অবশ্যই এটা আমাদেরও ভালো লাগার জায়গা, কারণ আপনি শুধু সমাজকে না এবং সারা বাংলাদেশে সেই গল্পগুলো ছড়িয়ে দিচ্ছেন। আজকে টিভি চ্যানেলও বলছেন, সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষ জানবে, এবং আমরা আরও উদ্বুদ্ধ হব যাতে করে আমাদের সমাজে আপনাদের মতো প্রতিবন্ধী ব্যক্তি যারা আছেন তারা যেন তাদের স্বকীয় অবস্থান রেখে সমাজে অংশগ্রহণ করতে পারেন, সেটা অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, শিক্ষা, সকল বিষয়ে। তো এই যে অ্যাডভোকেট মোশাররফ হোসেন, আপনি যে একজন বাংলাদেশে অন্যতম নামকরা আইনজীবী হিসেবে খ্যাতি পেয়েছেন, আপনার কর্মদক্ষতার মাধ্যমে, আপনার যোগ্যতার মাধ্যমে প্রতিবন্ধিতা আপনার জন্য বাধা হতে পারেনি। তো আপনার এই জার্নিটা সম্পর্কে একটু যদি বলেন, এবং একই সাথে বাংলাদেশের জুডিশিয়ারিতে আমরা জানি যে অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধী ব্যক্তিরা অবহেলিত হন, অ্যাক্সেস টু জাস্টিস, তারা এটা থেকে বঞ্চিত হন, এবং বাংলাদেশের জাজ প্রতিবন্ধী ব্যক্তিরা হতে পারে না, যেটা আমেরিকায় 1972 সালে হয়েছে, ভারতে রয়েছে, পাকিস্তানে রয়েছে। আসলে বাধাগুলো কোথায়? দৃষ্টিশক্তি হারিয়েছি 4 বছর বয়সে টাইফয়েড রোগে। তো দৃষ্টিশক্তি হারানোর পরে
আমার বাবা আমাকে প্রথম ঢাকায় সবচেয়ে বড় আই স্পেশালিস্ট টি আহমদ সাহেব ছিলেন, ওনার চিকিৎসালয়ে নিয়ে আসলেন। তিনি আমার চোখ পরীক্ষা করে বললেন যে আপনার ছেলের দৃষ্টিশক্তি আর ফিরে আসবে না, উনি সারা জীবন দৃষ্টিহীন অবস্থায় থাকতে হবে। আমার বাবা খুব হতাশ হয়ে গেলেন। তো ডক্টর টি আহমদ আমার বাবাকে আবার পরক্ষণে বললেন, আপনার হতাশার কোনো কারণ নেই, কারণ হলো আপনার ছেলের দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও একজন দৃষ্টিমান যা করতে পারে সে তাদের মতোই সব কিছু করতে পারবে, এবং সেটা কিভাবে সম্ভব আমি আপনাকে দেখাবো। তখন আমার বাবাকে নিয়ে তার স্কুলটা উনি দেখালেন। তার মেয়ে ওই স্কুলটা চালাতেন। আমার বাবাকে বললেন, আপনার ছেলেকে আমার কাছে দিয়ে দেন, তার কোনো খরচ আপনাকে দিতে হবে না। আমার বাবা তার কথায় সন্তুষ্ট হলেন, কনভিন্সড হলেন, এবং আমি সেখানে পড়াশোনা শুরু করলাম। এটা হলো আমার সূচনা। এরপর তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স করলাম, LLM পাস করলাম, পরে আমি আইন ব্যবসায় যোগ দিলাম। আইন ব্যবসায় যোগ দিয়েও কিছু চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জের মধ্যে হলো একজন দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবীর কাছে তো কেউ সেবা নিতে আসে না, কারণ তাদের আস্থার অভাব, বিশ্বাসের অভাব। আমার সহকর্মীদের মধ্যেও অনেকটা অনাস্থা ছিল। তারা অনেককে এই কথা বলতেন যে একজন দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবী আপনার কি উপকার করবে, আপনি আমাকে দায়িত্ব দেন। তো এই অনুভূতিটা, তাদের এই ভুল ধারণাটা অপসারণ করতে আমার অনেক সময় লেগেছে। সেই 1983 থেকে শুরু করে 1988 পর্যন্ত আমি কিন্তু বিনামূল্যে কেস করতাম। কারণ যারা টাকা পয়সা দিতে পারবেন, আমি বলতাম যে আপনারা শুধু যেটুকু কোর্টের খরচ লাগবে, টাইপ করা বা অন্যান্য যে কোর্ট ফি এগুলো লাগবে সেগুলো দিবেন, আমাকে কোনো ফিস দিতে হবে না। এইভাবে আমি প্রায় 1987 পর্যন্ত কোনো টাকা পয়সা নেইনি, এমনি কেস করেছি। তো এই কেস করার মাধ্যমে আমি ক্লায়েন্টদের মন জয় করতে পেরেছি। অনেক মামলায় আমি জয় করেছি। পরবর্তীতে তারাই আমার কাছে আবার ক্লায়েন্ট নিয়ে আসছে। এভাবে 1988 সাল থেকে আমার আস্তে আস্তে পেশায় ডেভেলপমেন্ট শুরু হয়। আমার বন্ধুবান্ধবরা আমাকে সহযোগিতা করেছে, ক্লায়েন্টদেরকে আমার কাছে রেফার করেছে, যার ফলে আমি তাদের ভালো সেবা দেওয়ার ফলে দেখা গেল যে ওই ক্লায়েন্টদের মাধ্যমে আমি আবার ক্লায়েন্ট পাচ্ছি। এইভাবে আমার 1988 থেকে পরবর্তীতে আমি তো ইনশাল্লাহ সিনিয়র অ্যাডভোকেট হলাম গত 2024-এ। এর আগে অ্যাপিল বিভাগের অ্যাডভোকেটও হলাম, হাইকোর্টের অ্যাডভোকেট হলাম। তো এগুলো হলো আমার পেশাগত সাফল্যের কয়েকটা উদাহরণ। আমাদের দেশে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা ছিল অনেক বেশি আগে। এখন ক্রমান্বয়ে কিছুটা কমলেও এখনও কিন্তু আমাদের আমলাতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমলাদের মধ্যে সে নেতিবাচক দৃষ্টিভঙ্গি অনেকাংশে রয়ে গেছে। আর যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারা একটু আগে শুনেছেন আমাদের অন্য আলোচক নাসিমার কাছ থেকে, যে সেখানে গ্রামে গঞ্জে একজন স্থানীয় নেতা বা নেত্রী নির্বাচনের সময় তাকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। তো আমাদের এই সমাজে নেতিবাচক দৃষ্টিভঙ্গিটা এখনও কিন্তু স্থানীয় পর্যায়ে বা সাধারণ মানুষের মধ্যে রয়ে গেছে, যেটা পরিবর্তনের জন্য আরও কাজ করতে হবে। অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে আমাদের পক্ষে এটা সম্ভব হবে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোশাররফ হোসেন, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের আজকের বিষয় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, মানবাধিকার। এই পর্যায়ে আমি অমৃতা রেজিনা রোজারিও আপনার কাছে আসতে চাই। আমরা বৈশ্বিকভাবে এবং জাতীয় পর্যায়ে দেখি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, এবং এর মূল প্রতিপাদ্য কাউকে পিছিয়ে রেখে নয়। তো আজকে এই দিবসে যখন আমরা মানবাধিকার নিয়ে, বেসিক হিউম্যান রাইটস নিয়ে আলোচনা করছি, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে রেখে কি আসলে মানবাধিকারের যেই বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যে উদ্দেশ্য রয়েছে সেটা কি বাস্তবায়িত হচ্ছে? আসলে কি প্রতিবন্ধী ব্যক্তিরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় তার অংশগ্রহণ করতে পারছেন? বাংলাদেশ প্রেক্ষাপটে আপনার মূল্যায়ন কি? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অর্জন করতে হলে অবশ্যই লিভ নো ওয়ান বিহাইন্ড যে গ্রুপটা রয়েছে, নট অনলি প্রতিবন্ধী ব্যক্তি, পুরো এক্সক্লুডেড গ্রুপটাকে নিয়ে আসতে হবে। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে যদি আমরা বলতে চাই, তাহলে সার্বিকভাবে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেরই সকল দেশেই প্রতিবন্ধী ব্যক্তিদের যে অগ্রগতি, সেটা তারা পিছিয়ে রয়েছে। আমি যদি বিশেষভাবে ফোকাস করতে চাই, আমরা SDGর গোল 1 নাম্বার যেটা আছে, দারিদ্র্য বিমোচনের জায়গাটা সেটা, সেখানে দেখি যে প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে দারিদ্রতার মধ্যে বসবাস করে, কেননা তাদের চাকরির সুবিধা, তাদের অন্যান্য ফ্যাসিলিটিসের জায়গা থেকে তাদের বঞ্চনা রয়েছে। এবং সর্বোপরি যদি আমরা বলি যে আমাদের সোশ্যাল প্রোটেকশন স্কিম যেখানে রয়েছে, সেই প্রোটেকশন স্কিমগুলো কিন্তু প্রতিবন্ধী বান্ধব নয়।
এখানে যে সুবিধা দেওয়ার কথা বলা আছে সেটা হলো যে অনেকটা মানে মোটা দাগে সবার জন্য যা প্রযোজ্য সেভাবেই দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যে ইকুইটি বেসিসে তাদের জন্য বন্দোবস্ত করবেন সেই জায়গাটা এখনও পরিষ্কারভাবে নাই, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা যার কারণে তারা দারিদ্র্যের নিচেই বসবাস করছে। 4 নম্বর যে গোলটি রয়েছে শিক্ষা সংক্রান্ত গোল, আমরা যদি দেখি প্রতিবন্ধী শিশুরা 41% প্রতিবন্ধী শিশু স্কুলের ক্ষেত্রে এনরোলমেন্ট হতে পেরেছে, যেটা আমাদের দেশের যে 2021 সালের সার্ভে অনুসারে আমরা দেখতে পাই যে প্রতিবন্ধী শিশুদের এনরোলমেন্ট 41% মাত্র। তার মানে আরও 49% শিশু এই শিক্ষার আলো থেকে 59% শিশু এখন শিক্ষার আলো থেকে বঞ্চিত রয়েছেন। আবার যারা 41% যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আসলে তাদের রিটেনশনটা কীরকম, তারা হাই স্কুল লেভেলে পৌঁছাতে পেরেছে কিনা, তারা নিয়মিত পড়াশোনার মধ্যে আছে কিনা, সেই রকমের কোঅর্ডিনেশন বা এটাকে অ্যানালাইসিস করে দেখার মতো মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নাই। এবং আমরা দেখি যে যারা সিভিয়ার এবং মাল্টিপল চিলড্রেন উইথ ডিসেবিলিটিস আছেন তাদেরকে আসলে এডুকেশনের আওতায় নেওয়া যাচ্ছে না, কেননা আমাদের সেই ক্যাপাসিটিটা নাই বিধায় এখানে অনাগ্রহর বিষয়টা দেখা যাচ্ছে। যার কারণে আমরা যদি দেখি যে প্রতিবন্ধী শিশুরা 4 নম্বর গোল অনুসারে প্রতিবন্ধী শিশুরা ঠিকমতো শিক্ষার আলোতে আসতে পারছে না বা শিক্ষার আওতায় আসতে পারছেন না। 8 নম্বর গোলটি যেটা ডিসেন্ট জব, সেক্ষেত্রে আমরা দেখি যে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের অপরচুনিটি খুবই কম রয়েছে, তারা কর্মসংস্থানে প্রবেশ করতে পারছে না। তাদের কর্মসংস্থানে প্রবেশ করার জন্য যে ক্যাপাসিটি নিড দরকার সেই ক্যাপাসিটির সুযোগ কম, এবং যারা কর্মসংস্থানে প্রবেশ করছে তারাও যে টিকে থাকছে সেরকম বন্দোবস্ত নাই, কেননা যারা কর্মসংস্থানের ব্যবস্থা করছে তাদেরও একটা উপযোগী পরিবেশ তৈরি করা দরকার প্রতিবন্ধী ব্যক্তিদেরকে রিজনেবল অ্যাকোমোডেশনের জন্য। সেই জায়গা থেকে তারা টিকে থাকছে না, অথবা সর্বোপরি তাদের চাকরিতে তাদেরকে ধরে রাখা যাচ্ছে না। এই জায়গা থেকে আমরা দেখি যে অনেকটা সময় তারা চ্যারিটি মোডেই তাদেরকে বিবেচনা করা। আমি আবার আসবো, বিশেষ করে আপনি যেই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যখন মানবাধিকারের কথা বলি, শিক্ষা, অন্ন, বস্ত্র এবং কর্মসংস্থান, শিক্ষার কথা বলেছেন আপনি, প্রতিবন্ধী শিশুরা শিক্ষায় অনেক ক্ষেত্রে পিছিয়ে আছেন, এবং কর্মসংস্থানের কথা বলেছেন, সেখানে তারা বঞ্চনার শিকার হয়, বৈষম্যের শিকার হয়, এবং অনেক ক্ষেত্রে অনেক যারা চাকরি দিবেন তারাও কিন্তু আসলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সম্পর্কে জানে না, এবং তাদের যে যোগ্যতা আছে সেইটাও জানে না। কিন্তু তার জ্বলন্ত উদাহরণ আমাদের সাথেই আছে এখানে, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, যিনি কিন্তু যোগ্যতার সাথে কাজ করছেন। তো কর্মসংস্থানের যে বিষয়টি এসেছে, আমি এই প্রসঙ্গে একটু মোশাররফ হোসেন আপনার কাছে জানতে চাই, যে বিষয়টা আমি আগেও বলেছিলাম যে আমাদের দেশে প্রতিবন্ধী ব্যক্তিরা এখনও কিন্তু জাজ বা বিচারক হিসাবে নিয়োগ পান না, এবং এইটা তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং অন্যান্য যে কর্মসংস্থানের জায়গাগুলো আছে সেখানেও তারা প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছেন। তো এগুলো কেন হচ্ছে এবং আসলে কি করা প্রয়োজন? আমরা এটাকে অ্যাক্সেস টু জাস্টিস বলি। তার মধ্যে শুধু জাজ নিয়োগ নয়, অ্যাক্সেস টু জাস্টিসের মধ্যে একজন প্রতিবন্ধী ব্যক্তি তার কোনো অধিকার লঙ্ঘন হলে যে বিচার পাওয়ার যে অধিকার, সেখানে কিন্তু সে পূর্ণাঙ্গ অধিকার সে পায় না। থানা বলি আমরা, আদালত বলি, যেখানে যেতে হয় অনেক প্রতিবন্ধী ব্যক্তিদের কিন্তু যাওয়ারও সেই সুযোগটা থাকে না, কারণ আদালত অনেক সময় অনেক উঁচু ভবনে হয়, সেখানে র্যাম্প থাকে না, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের যে ভিতরে যাওয়ার এবং তার অধিকার বা অভিযোগ দায়ের করার যে সুযোগটা, সেটাও অনেকটা সীমাবদ্ধ। একজন লয়ারকে যদি নিয়োগ করতে হয় তাতেও কিন্তু তার অনেক খরচের প্রয়োজন হয়। আমরা একটু আগে শুনেছি যে দরিদ্র পরিবারগুলোতে কিন্তু প্রতিবন্ধীদের সংখ্যা অধিক, কাজে এই দরিদ্র পরিবারগুলোর পক্ষে কিন্তু মামলা মোকদ্দমায় যথেষ্ট খরচ ব্যয় করা সম্ভব না। বর্তমানে একটা আনন্দের বিষয় যে লিগ্যাল এইড যে আইন হয়েছে, এই আইনে আবার প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও এখন এই মামলা মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে সহযোগিতার একটা বিধান রাখা হয়েছে। সুতরাং আমরা আশা করতে পারি আস্তে আস্তে এটার পরিবর্তন হবে। কিন্তু জাস্টিস নিয়োগের ক্ষেত্রে আজ থেকে বহু বছর আগেই, সে 1983 সালে আমি চেষ্টা করেছিলাম বিচারক নিয়োগের ব্যাপারে সুযোগ লাভের জন্য, কিন্তু সেখানে আমি ইন্টারভিউ দিতে পারলেও আমি কিন্তু নিয়োগ লাভের সুবিধাটা পাইনি, কারণ রিক্রুটমেন্ট রুলস যেটা ছিল ওই সময়কার, সেখানে আইসাইট মাস্ট বি 6/6 এই শর্তটা জড়িত ছিল। শর্তটা কিন্তু এখনও আছে, কিন্তু এখন নতুন আইন হওয়াতে ওই শর্তটা মানার আবশ্যকতা নেই।
যেমন আমাদের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনেই বলা আছে, অন্য কোনো আইনে যাই থাকুক না কেন এই আইনের বিধানটাই প্রতিবন্ধীদের জন্য প্রযোজ্য হবে। অ্যাক্সেস টু জাস্টিসের মধ্যে আমরা যেটা বুঝি সবচেয়ে গুরুত্বপূর্ণ, জাজ নিয়োগ এবং আইনজীবী হিসাবে প্রতিবন্ধীদের নিয়োগ, এখানেও কিন্তু বাধা ছিল। আমি যখন প্রথম আইনজীবী হিসাবে নিয়োগ হই তখন কিন্তু এখানে অনেক কঠিন বিষয় ছিল, আইনজীবী হিসাবে কাজ করার ক্ষেত্রে বাধা ছিল। এগুলো আমরা মোকাবেলা করে এখন প্রমাণ করতে সক্ষম হয়েছি যে না, প্রতিবন্ধিতা একজন আইনজীবীর জন্য কোনো বাধা নয়। এখন শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবীরা দেশের বিভিন্ন আদালতে সফলভাবে কাজ করছে। বিচারক হিসেবে নিয়োগের জন্য আমাদের পরবর্তীতে আরও অনেকেই পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছে। এখন কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগটাও কেউ পায় না। কারণ হলো, লিখিত পরীক্ষার জন্য দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যারা, তাদের জন্য একজন শ্রুতি লেখক দরকার হয়। সেই শ্রুতি লেখক নিয়োগের যে পারমিশনটা, এখন জুডিশিয়াল সার্ভিস কমিশন সেই পারমিশনটা দেয় না, যার জন্য দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা বিচারক নিয়োগের পরীক্ষাও দিতে এখন মানে ব্যর্থ হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যে আইন রয়েছে, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান রয়েছে, সেখানে তো শ্রুতি লেখকের বিধানের বিষয়ে কিছু বলা হয়েছে কিনা? না, শ্রুতি লেখকের জন্য আলাদা নীতিমালা প্রশাসনিকভাবে একটি তৈরি হয়েছে, এখন গত 2024 সালেই এটা তৈরি হয়েছে। কিন্তু সে আইনটা আগেও ছিল সার্কুলারের মাধ্যমে, এখন আইন আছে, কিন্তু থাকলেও বিচারালয় অর্থাৎ জুডিশিয়াল সার্ভিস কমিশন সে আইনটাকে পালন করতে রাজি না। তাদের কথা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের বিচারালয়ে কাজ করার মতো যোগ্যতা আছে বলে তারা মনে করেন না। একটা জাজ হওয়ার জন্য যে কোনো যোগ্যতা যেটা প্রয়োজন সেটা যে কোনো প্রতিবন্ধী ব্যক্তি থাকতেই পারে, এটা আমরা বিশ্বাস করি। এই পর্যায়ে আমি একটু নাসিমা বেগম আপনার কাছে আসতে চাই। বাংলাদেশে তো প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, আমরা জানি। যখন আমরা বলি আইন বাস্তবায়ন হয় না, সেখানে শিক্ষার কথা বলেছেন কান্ট্রি ডিরেক্টর, কর্মসংস্থানের কথা বলেছেন, কিন্তু আরও অনেক জায়গা আছে, বিশেষ করে পরিবহন, চলাচল বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বলেন, নেতিবাচক ধারণা বলেন, মিডিয়াতে তাদের অন্তর্ভুক্তির জায়গা থেকে বলেন, সেই জায়গাগুলোতে আসলে কতটুকু কাজ হয়েছে এবং কোথায় কাজ করা প্রয়োজন বলে আপনি মনে করেন? না, আমি আসলে মনে করি যে এখন পর্যন্ত প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের যে সুযোগ, এটা খুবই সীমিত আকারে। কারণ বেশিরভাগ কর্মসংস্থান হচ্ছে ঢাকামুখী। তো সেক্ষেত্রে প্রতিবন্ধী মানুষেরা প্রত্যন্ত অঞ্চল থেকে এসে ঢাকায় থাকা, খাওয়া এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, এটা আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খুবই কষ্টদায়ক। একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে যে পাবলিক যে ট্রান্সপোর্ট আছে, আমাদের দেশে এই পাবলিক ট্রান্সপোর্ট একটাও কিন্তু আমরা প্রতিবন্ধী মানুষেরা ব্যবহার করতে পারি না। শুধুমাত্র মেট্রো রেল যেটা আছে সেটা আমরা আসলে প্রতিবন্ধী ব্যক্তিরা অনায়াসে ব্যবহার উপযোগী, কিন্তু আদারওয়াইজ আমরা আসলে সেখানে গেলে ব্যবহার করতে পারি না, মেট্রো রেলও পারি না। কারণটা হচ্ছে যে সবাই প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগটা সাধারণ মানুষ নিয়ে নিচ্ছে, অপ্রতিবন্ধী মানুষেরা। আরেকটা জিনিস হচ্ছে যে কর্মসংস্থানের বিষয় থেকে শুরু করে, আমি যদি রিপ্রোডাক্টিভ হেলথের কথাই বলি, প্রতিবন্ধী নারীদের কথা, নারীরা কিন্তু ব্যাপক অসচেতন এই বিষয়টাতে। সর্বশেষে হচ্ছে যে দাদা, যে বিষয়টা আমি বলতে চাই, আমাদের দেশে যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা যে আইনটা আছে, সেই আইনটাতে কিন্তু নির্দিষ্ট করে অনেক ধারা আছে, যেমন 24-এ আছে শিক্ষার কথা, 27-এ আছে কর্মসংস্থানের কথা। এই যে ধরেন আর্টিকেলগুলো যে আছে, আমরা এটা ধরে কিন্তু অ্যাডভোকেসি মাঠ পর্যায়ে করতে পারি, জাতীয় পর্যায়ে করতে পারি, কিন্তু আদারওয়াইজ প্রতিবন্ধী মানুষদের মানে নারী প্রতিবন্ধী ব্যক্তিদের কথা কিন্তু এই আইনটাতে বলা নাই। সেক্ষেত্রে আমরা যখনই কথা বলতে যাচ্ছি তখন বলে যে আসলে আপনাদের জন্য তো একটা আইন আছে, তো আইনটা আছে কিন্তু প্রতিবন্ধী নারীদের কথা বলা থাকলে আসলে আমাদের জন্য অনেক বেশি ভালো হতো। মোহাম্মদ মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাই, সারা বাংলাদেশ অধীর আগ্রহ অপেক্ষা করছে একটি নির্বাচনের, সেখানে আমাদের একটি রাজনৈতিক দল ক্ষমতায় এসে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় আবার ফিরিয়ে নিয়ে আসবে। প্রত্যেক মানুষের প্রচণ্ড আগ্রহ রয়েছে, একটি গুণগত পরিবর্তন দেখতে চায়। প্রতিবন্ধী ব্যক্তিদের এই নির্বাচনের পরে আসলে চাওয়া আকাঙ্ক্ষার জায়গাগুলো কোথায় এবং আপনারা কোথায় মনে করছেন কাজ করা প্রয়োজন? আমরা জানি যে নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার আমরা পাব। এই সরকারের কাছে প্রতিবন্ধী মানুষের যে দাবি বা যে প্রাপ্তির আশা, সেটা হচ্ছে যে দেশে একটি সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার হবে। এবং এর জন্য আমরা রাজনৈতিক দলগুলো সকলের কাছে আমাদের একটা নিবেদন আছে, দাবি আছে, সেটা হলো তাদের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের মধ্যে প্রতিবন্ধীদের জন্য করণীয়, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনটাকে বাস্তবায়নের জন্য আমরা কমিটমেন্ট চাই।
এবং আশা করি অনেক দলই এটা ব্যাপারে আমাদের সাথে একমত। যারা সরকারে আসবেন তারা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে, যে আমরা যে আইনের যে গুরুত্বপূর্ণ কয়েকটি ত্রুটি দেখি, একটা হলো ডিসএবিলিটি রাইটস কমিটি হয় নাই, ঠিকমতো কার্যকরী হচ্ছে না। দ্বিতীয়ত হলো ডিসএবিলিটি বাজেট নাই। তৃতীয়ত হলো আমাদের সংসদে কোনো রিপ্রেজেন্টেশন নেই, আমাদের সংসদে যে ককাস, পার্লামেন্টারিয়ান ককাস, সেটা অনুপস্থিত। আশা করি আগামী দিনে সরকার যখন আসবে আমরা এই জিনিসগুলোকে কার্যকর অবস্থায় আনার জন্য এবং তাদের সহযোগিতা পাওয়ার বিষয়ে আমরা প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ। সেই বিষয়ে আমাদের আসলে অনেক কাজ করতে হবে সরকারের সাথে। এই পর্যায়ে সংক্ষেপে নাসিমা বেগম, আপনি ঠিক 2 মিনিট আপনার কাছে শুনতে চাই। আপনি যেহেতু একজন রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মকাণ্ডে বা রাজনীতিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ একেবারেই কম। মোশাররফ হোসেন বলছিলেন যে পার্লামেন্টে একটা ককাস থাকা প্রয়োজন, বা অন্যান্য এমপি যারা আছেন বা সংসদীয় যে কমিটিগুলো আছে সেখানেও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি, বা রাজনৈতিক দলগুলোতে তাদের অন্তর্ভুক্তি একেবারে দেখা যায় না, বা প্রতিনিধিত্ব। আসলে এত বড় একটা গ্যাপ কেন হচ্ছে, যে দেশে এত বড় একটা জনগোষ্ঠীর প্রতিবন্ধীরা বসবাস করেন, এবং এই জায়গাটা আসলে আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে রাজনৈতিক দলগুলোকে আমাদের সচেতন করতে হবে যে প্রতিবন্ধী ব্যক্তিরাও রাজনীতিতে অংশগ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে? রাজনৈতিক দলেরা আসলে মনে করে যে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সেই পোটেনশিয়াল ওরকম কোনো লিডারশিপ নাই যেখানে তারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দিতে পারে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত। তো রাজনীতিতে আসলে অংশগ্রহণ করতে গেলে আমাদের যারা আসলে যে দলকে নেতৃত্ব দিচ্ছে সেই দলকে আসলে এই সচেতনতা বৃদ্ধির জায়গাটাতে কাজ করতে হবে এবং প্রতিবন্ধী মানুষদেরকে সেই জায়গাতে অংশগ্রহণ করাইতে হবে। তা না হলে আসলে প্রতিবন্ধী ব্যক্তিরা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। আমরা আপনারা জানেন কিনা জানি না, আমরা 3 জন প্রতিবন্ধী নারী মহান জাতীয় সংসদে মনোনয়নপত্র গ্রহণ করছিলাম। তো ওখানে আসলে আমরা যখন মনোনয়নপত্র গ্রহণ করছিলাম তখন সরকারি দল থেকে আমাদেরকে আসলে ব্যাপকভাবে কোশ্চেন করা হয়েছে যে আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতেছি না। এদেশের নাগরিক হিসেবে আসলে প্রতিবন্ধী মানুষের অধিকারের জায়গাটাতে আমাদের কাছে মনে হয় মহান জাতীয় সংসদে আমাদের প্রবলেমগুলো আসলে উপস্থাপন করা দরকার। তা না হলে আসলে আমাদের কথা আমরাই শুধু বলতেছি, পরিবর্তন কিন্তু আদারওয়াইজ আসতেছে না। তো পরিবর্তন আনতে গেলে আমাদের আসলে সংসদে পার্টিসিপেশনটা নিশ্চিত করতে হবে। আমাদের যারা মূলধারার নারী সংগঠনগুলো আছে তারাও কিন্তু চাইলে চেষ্টা করলে কাজ করতে পারে, যারা প্রতিবন্ধী নারীদের নিয়ে কাজ করতেছে এই ফোকাস বেস অর্গানাইজেশনগুলোর সাথে। তো আমাদের ইনক্লুশনের জায়গাটাতে আসলে চিন্তা করতে হবে দাদা। রাইট, অন্যান্য সংস্থা যারা আছেন, এবং এর মাধ্যমে পাশাপাশি এটাও আমরা হয়তো অনেকে জানেন না যে অনেক দেশেই কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পার্লামেন্টে কোটা থাকে। আফ্রিকার অনেক দেশে আমরা দেখেছি প্রায় 5টি, কোনো দেশে 3টি এরকম প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুনির্দিষ্টভাবে কোটা থাকে সংসদে। তো আমরা আশা করব বাংলাদেশেও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যেন একটা কোটা থাকে, যাতে করে তারা তাদের কথাগুলো পার্লামেন্টে বলতে পারে। সর্বশেষ বক্তা হিসেবে অমৃতা রেজিনা রোজারিও, আপনার কাছে একটু জানতে চাই, সমতার বাংলাদেশের কথা আমরা সবাই বলি, একটা বড় আন্দোলন হয়েছে বাংলাদেশে 2024 সালে, তার মাধ্যমে একটা নতুন সরকার গঠিত হয়েছে। এই যে সমতার বাংলাদেশ, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের বিনির্মাণের জন্য আসলে কোথায় কাজ করা প্রয়োজন বলে আপনি মনে করেন, এবং কিভাবে আমরা তাদের মানবাধিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের এই আজকের এই মানবাধিকার দিবসে আমরা নিশ্চিত করতে পারি? সমতার বাংলাদেশ বিনির্মাণে বা একটি ন্যায্যতা ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন পরিকল্পনায় অংশগ্রহণ এবং তাদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করানোর জন্য বন্দোবস্ত করতে হবে, এবং সেক্ষেত্রে ফোকাস করে যে কাজগুলোর উপরে মনোনিবেশ করা দরকার। আমরা জানি যে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন হলো মূল চালিকা শক্তি, যেটা হলো যে তাদের রাইটস বা অধিকার আদায়ের জন্য তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করে থাকে। সেই জায়গা থেকে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে তাদের সক্ষমতা বৃদ্ধি করা দরকার, নিয়মিত ক্যাপাসিটি ডেভেলপ করা দরকার এবং তাদেরকে মোবিলাইজ করা দরকার। এবং দ্বিতীয়ত যেই কাজটি করা দরকার, যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, শক্তিশালী দলগুলো রয়েছে, তাদের সাথে নিয়মিত অ্যাডভোকেসি করা দরকার এবং আইনটি সম্পর্কে তাদের জানানো, যাতে করে তাদের যে ডেভেলপমেন্ট এজেন্ডা আছে সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া হয়। তৃতীয়ত যে কাজটি করা দরকার আমার মনে হয় যে মিডিয়া একটি বড় ভূমিকা পালন করে থাকে। মিডিয়াকে সেন্সিটাইজ করা দরকার প্রতিবন্ধী ব্যক্তিদের আইনটি সম্পর্কে, এবং তারা যদি নিয়মিতভাবে এটার উপরে লেখালেখি করে তাহলে মিডিয়া অ্যাডভোকেসির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক উন্নয়ন হবে বা প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক বিষয় বা দাবি দেওয়া পূরণ করা সম্ভব হবে। সর্বশেষ যে জায়গাটা হলো যে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলার
সাস্টেনেবিলিটি একটা বড় বিষয়, কেননা ছোট ছোট ওপিডিগুলো ফান্ডিংয়ের অভাবে শুকিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অথবা বাংলাদেশের সমাজ কল্যাণ পরিষদ যেটা রয়েছে, অথবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তর রয়েছে, তাদের মাধ্যমে যদি একটি সাস্টেনেবিলিটি ফান্ড তৈরি করা যায় এবং যে ছোট ছোট যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন রয়েছে, তাদের জন্য যদি নিয়মিত ফান্ডিং দেওয়া যায় এবং তারা যদি রাইট বেস অ্যাপ্রোচে কাজ করে লোকাল লেভেল থেকে ন্যাশনাল লেভেলে, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের যে বিষয়গুলো নিয়মিতভাবে উত্থাপন হবে এবং উত্থাপনের মাধ্যমে কিছু কিছু হবে, মানে তাদের দাবি দেওয়া পূরণও হবে। এভাবে ক্রমান্বয়ে সমতার বাংলাদেশ বিনির্মাণে কাজ করা যেতে পারে। এবং সর্বশেষ যেই বিষয়টার উপরে সবসময় জোর দিতে হবে সেটা হলো যে সচেতনতা, ওয়াইডার অ্যাওয়ারনেস তৈরি করাটা খুবই জরুরি। এই সচেতনতার উপর ভিত্তি করে সেটা হলো গ্রাসরুট থেকে ন্যাশনাল লেভেল পর্যন্ত যদি সকল ব্যক্তি সচেতন হয়, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য সবাই মিলে কাজ করে একটি সমতার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অনেক অনেক ধন্যবাদ মিস অমৃতা রেজিনা রোজারিও এবং আপনাদের সবাইকে। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের অনেকগুলো বিষয় এখানে উঠে এসেছে। আমরা মানবাধিকার দিবসে প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক চ্যালেঞ্জ, অনেক প্রত্যাশা এবং অনেক ধরনের সলিউশন যেগুলো বাংলাদেশ সরকারের করা উচিত সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বাংলাদেশ যে আগামীর পথে আগাচ্ছে, যেখানে একটি নতুন সরকার গঠিত হবে, সেখানে আমাদের যে প্রত্যাশার জায়গাগুলো আজকে উঠে এসেছে, আমরা আশা করব নতুন সরকার সেগুলো বিবেচনায় নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করে তাদের যে কোনো ধরনের উন্নয়ন পরিকল্পনায় তাদের অংশীদারিত্ব নিশ্চিত করে এবং তাদের যে অংশগ্রহণ সেগুলোকে নিশ্চিত করে মূল ধারার উন্নয়নে তাদেরকে সম্পৃক্ত করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই বিশেষ আয়োজনের এখানে সমাপ্তি ঘোষণা করছি।